আমি সোহানা, পর্ব ১৪। সকাল থেকে শুরু হলো প্রখর রোদ আর চাপা উত্তেজনা। উপত্যকার প্রতিটি অণু-পরমাণু যেন কি এক অজানা আশঙ্কায় অধীর হয়ে আছে। ব্রুনেলের মুখে হাসি ধরে না। শ্রমিকদের দুটো দলের মাঝখানে লাফঝাঁপ দিয়ে হাঁটাহাঁটি করছে সে। বাতাসে উড়ছে তার দুমড়ানো মোচড়ানো জ্যাকেট। আগের মতোই চুপচাপ রয়েছে পেনিফিদার, তবে চোখে ঠান্ডা একটা সন্তুষ্টির ভাব। আর পাইথনের চেহারায় অলস পরিতৃপ্তি, যেন পঙ্গু একটা ইঁদুরকে নিয়ে খেলছে শিকারি বিড়াল। রানা ও সোহানা দল বদল করেছে, সোহানাকে কোর্সিনেজের কাছ থেকে দূরে রাখার জন্য। ব্রেন ওয়াশের শিকার আর্কিওলজিক্যাল টিমের সদস্যরা সবাই খুব নার্ভাস। আলজেরিয়ান গার্ডরা একটু বেশি মাত্রায় সতর্ক। পরিবেশ থেকে একঘেয়ে ভাবটা দূর হতে যাচ্ছে বলে খানিকটা রোমাঞ্চিতও। আশরাফকে পাইথনের সান্নিধ্যে মাত্র ঘণ্টাখানেক ভুগতে হলো। তারপর তাকে পাঠিয়ে দেওয়া হলো শ্রমিকদের একটা দলে, যাদের উপর নজর রাখছে কোর্সিনেজ। আজকের জন্য বরাদ্দ করা জায়গায় কাজ শুরু করলো জেনি। জমিনের উপর আছে, লম্বালম্বিভাবে হাঁটছে না, হাঁটছে আড়াআড়িভাবে। ব্যাপারটা যদি লক্ষ্যও করে থাকে পাইথন, কোনো আপত্তি জানায়নি। এটাকেও একটা বোনাস বলা যেতে পারে। এর মানে হলো দিনের শেষ দিকে বাজারের কোণটায় পৌঁছবে সে। তারপর দুপুরের কর্মবিরতি শুরু হলো। শুধু ঘুমাবার সময়টা ছাড়া ছোট কামরাটা এখন আর দেখা যায় না মিসেস হোয়াইটস্টোনকে। ফলে ওটা শুধু ওরা চারজনই ব্যবহার করছে। খাওয়া দাওয়ার দিকে মন নেই। ভেতরে ঢুকেই একটা ছুরিতে শান দিতে বসলো আশরাফ। রানা বসলো দুটো তীর নিয়ে। জেনি বসেছে আশরাফের পাশে। একটা জ্যাকেট থেকে লম্বা লিনেন এর সুতো বের করে পাকাচ্ছে সে। জ্যাকেটটা আর্কিওলজিক্যাল টিমের এক সদস্যের কাছ থেকে চুরি করে এনে দিয়েছে আশরাফ। ধনুকের ছেলে হিসেবে নাইলন ব্যবহার করতে রাজি নয় রানা, কারণ টান পড়লে ওটা তত বেশি বাড়ে না। সবচেয়ে ভালো হয় শন পেলে। তার বদলে লিলেন দিয়ে কাজ চালানো যাবে। নিজের বিছানায় পদ্মাসনে বসে রয়েছে সোহানা। দেখে মনে হলো ঘুমাচ্ছে, যদিও চোখ দুটো খোলা, পাতাগুলো নড়ছে না। শ্বাস প্রশ্বাসের কাজ এত মন্থর যে বুকের ওঠানামা ধরা পড়ছে না চোখে। সোহানার শারীরিক পরিস্থিতি ও সচেতনতার অভাব প্রথম দিকে খানিকটা গা ছমছমে ভাব এনে দিয়েছিল আশরাফের মনে। তবে ১০ মিনিট পর ব্যাপারটায় অভ্যস্ত হয়ে গেছে সে। সোহানার মুখের দিকে তাকিয়ে সে লক্ষ্য করল, ওর চেহারায় ধীরে ধীরে আশ্চর্য এক প্রশান্তি ফুটে উঠছে। সমস্ত চাপ ও উত্তেজনা, বোঝা ও উদ্বেগ মুক্ত হয়ে ওর মনটা যে পরিচ্ছন্ন ও হালকা হয়ে যাচ্ছে বুঝতে পারল সে। সোহানাকে কেউ বিরক্ত করছে না। কাজ করার সময় এটা সেটা নিয়ে হালকা সুরে কথা বলছে রানা, পরিবেশটা যাতে স্বাভাবিক থাকে। ১ ঘণ্টা পর বড় করে শ্বাস নিল সোহানা, নড়ে উঠল শরীরটা। খোলা চোখে এতক্ষণে দৃষ্টি ফিরে এলো। আড়মোড়া ভাঙল ও, হাই তুলল, দীর্ঘশ্বাস ফেলল, তারপর উপুড় হয়ে শুয়ে পড়ল বিছানায়। কানে এলো তুমি নাকি নিজেকে কোনো কম মেয়ে নয় বলে মনে করছো জেনি, বলল ও। এসো, তোমার জাদুর কাঠিগুলো এবার কাজে লাগাও। জাদুর কাঠি সোহানা? অবাক হয়ে সোহানার দিকে মুখ ফেরালো জেনি। তোমার আঙুল, বলল সোহানা। আমার কাঁধ আর পিঠের পেশিগুলো ডলে দাও। ৮ ঘণ্টা পর জেনিকে নিজের কাজে ফেরত পাঠালো সোহানা। রানাকে জিজ্ঞেস করলো, তোমার তীরগুলোর খবর কি রানা? ভেইনগুলোয় আঠা লাগাবো এখন, বলল রানা। সন্ধ্যের মধ্যে তৈরি হয়ে যাবে। কাল ভোর রাতের দিকে দুঃস্বপ্ন ঠাসা ঘুম ভাঙার পর আশরাফ দেখেছে পাথর আর লোহা ঘষে ছোট্ট একটা আগুন তৈরি করছে রানা। সেই আগুনে ট্রেঞ্চ থেকে সংগ্রহ করা প্রাচীন জীবজন্তুর হাড়ের ক্ষুদে টুকরো আধমগ পানিতে ফোটাতে শুরু করলো ও। এখন ১২ ঘণ্টা পর মগের নিচে পাতলা আঠার একটা প্রলেপ পড়েছে। রানার সামনে এই মুহূর্তে শুকনো খানিকটা উল দেখা যাচ্ছে। একটা পাথরের গায়ে লোহা ঘষে আগুন জ্বালার চেষ্টা করছে ও। ওই হাড় থেকে তুমি আঠা পাবে আমার বিশ্বাস হয়নি, বলল আশরাফ। অনেক কালের পুরনো, শুকিয়ে একবারে খটখটে হয়ে গেছে। পুরনো হলে শুধু চর্বি থাকে না, বলল রানা। আমার জন্য ভালোই হয়েছে, চর্বিটুকু তো ফেলেই দিতে হতো। মগের ভেতর কয়েক ফোঁটা পানি ঢাললো ও, তারপর আগুনের উপর কয়েকটা শুকনো ডাল রাখলো। তীরগুলোয় ভেইন লাগাবার পর ১০ মিনিট অপেক্ষা করলো রানা। তারপর অ্যাকুয়েডাক্টের মুখের কাছে চলে এলো। টানেলের ভেতর অন্যান্য হাতিয়ারের সঙ্গে তীরগুলো লুকিয়ে রেখে ফিরে এলো আবার। মিসেস হোয়াইটস্টোনের বিছানায় শুয়ে পড়ল। বলল, একটা মজার গল্প বলি শোনো। মধ্যাহ্নবিরতির বাকি সময়টা হাসাহাসি করে কাটালো ওরা। বিকেল যতই গড়ালো ততই বাড়ল উত্তেজনা। ৬টা বাজতে কয়েক মিনিট বাকি থাকতে বাজার এলাকায় শোরগোল শোনা গেল। কাছাকাছি শ্রমিক দলটার সঙ্গে কাজ করছে সোহানা।
দেখলো জেনিকে ঘিরে দাঁড়িয়েছে পেনিফিদার, ব্রুনেল ও পাইথন। ছুটে আসছে কোর্সিনেজও। পাইথন আর পেনিফিদারের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে, কিছু কিছু কথা শুনতেও পেল সোহানা। গলা ছেড়ে হাসছে দানবটা, রাগে ঘোঁত করছে পেনিফিদার। ইলেকট্রিক ল্যাম্প জ্বালার ব্যবস্থা করলে আজ রাতেই আমরা মাটি খুঁড়তে পারি, তুমি আপত্তি করছো কেন? মুখ হাঁ করে থাকার স্বভাবটা তোমার গেল না পেনিফিদার? না না, আমরা শুরু করব কাল, হাসির ফাঁকে বলল পাইথন। অবশেষে আড়ষ্টভঙ্গিতে কাঁধ ঝাঁকালো পেনিফিদার। সোহানা দেখলো ঘাড় ফিরিয়ে ওর দিকে তাকালো পাইথন। তার গলা এবার পরিষ্কার শুনতে পেল ও। তাছাড়া মেজর কোর্সিনেজকে তার প্রাপ্য আনন্দ থেকে আমরা বঞ্চিত করতে পারি না। পারি কি? নিজেকেও আমি বঞ্চিত করতে রাজি নই। সোহানার দিকে এগিয়ে এলো পাইথন। তার লম্বা হাত দুটো দুলছে, থামলো একেবারে ওর মুখের সামনে এসে। আজ তোমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, মনে আছে তো? আমাদের মেজর কোর্সিনেজ তোমার চারপাশে তলোয়ার নাড়বে। শুধুই বাতাসে কিনা একটু পরেই আমরা তা জানতে পারবো, তাই না? ছোট্ট গোলাকার অ্যারেনায় বালি এখনো গরম হয়ে রয়েছে। সোহানার বাম দিকে পাথরের নিচু একটা মঞ্চে বসে রয়েছে দৈত্যাকৃতি পাইথন। তার পাশে পেনিফিদারকে নিতান্তই ক্ষুদে ও নগণ্য দেখাচ্ছে। পেনিফিদারের রাগ ইতিমধ্যে পানি হয়ে গেছে, ব্যাপারটা উপভোগ করছে সে। ওর ডানে অ্যারেনার উল্টো দিকে দু সারি আসনে বসানো হয়েছে বন্দীদের। রানা বসেছে নিচের সারিতে, পা নেমে এসেছে অ্যারেনার বালিতে। রানা ও আশরাফের মাঝখানে বসে আছে জেনি। প্রফেসর ওয়ারস্টোন আর তার দল বসেছে ওপরের সারিতে। তারা কেউ কথা বলছে না, এমনকি নড়াচড়াও করছে না। কি ঘটতে চলেছে ওরা কেউ তা জানে বলা কঠিন। ভাঙাচোরা আসন সারির ওপর দিকে রয়েছে আলজেরিয়ান গার্ডরা। কয়েকজন বসে বসে সিগারেট ফুঁকছে। দুজন দাঁড়িয়ে আছে, হাতের সাবমেশিন গান লক করা। প্রাচীন মাসে কখনো মল্লযুদ্ধ হয়েছে কিনা সন্দেহ আছে। ছোট্ট পাঁচমিশালি একটা জনগোষ্ঠী নির্ভেজাল রোমান সার্কাস পছন্দ করতে বলে মনে হয় না। অ্যারেনাটা সম্ভবত খেলাধুলার কাজে ব্যবহার করা হতো, দৌড়, ককফাইট, ট্রেনিং ও মক কমব্যাট। অদ্ভুতই বলতে হবে, ও আর কোর্সিনেজ এই প্রথম ও শেষবারের মতো ডেথ ডুয়েল লড়ছে এখানে। হাতে তলোয়ার, অ্যারেনার উল্টো দিকে উদয় হলো ব্রুনেল। ধীরে ধীরে প্রস্তুতি নিল সোহানা। প্রথমে বুট জোড়া খুলে ফেললো পা থেকে। খালি পায়ে লড়তে চায়ও, কারণ আলগা বালির ওপর বুট পিছলে যেতে পারে। ও জানে বালির নিচে রয়েছে কঠিন মাটি। এরপর গায়ের কালো চাদরটা সরালো। চাদরের নিচে পা ও উরু সম্পূর্ণ অনাবৃত ছিল ওর। পরে আছে ছোট্ট একটা শর্টস। গায়েও শুধু একটা ব্লাউজ, ব্রেসিয়ারের চেয়ে সামান্য একটু বড়। দেখে মনে হতে পারে আধুনিক কোনো ফ্যাশন শো চলছে। সোহানা এসেছে মূলত দেহ প্রদর্শনের জন্য। এতটা খোলামেলা হওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। নিরাপদ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে পড়ল ব্রুনেল। অবাক হয়ে তাকিয়ে থাকলো ২-১ সেকেন্ড। তারপর বলল, তার মানে কি লোভনীয় টার্গেটগুলো অফার করছো তুমি ওকে? সোহানা জবাব দিল না। ওর পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলালো আবার ব্রুনেল। তুমি দেখছি কোর্সিনেজের চোখ ধাঁধিয়ে দেবে। ঠান্ডা সুরে সোহানা বলল, আমি চাই না ক্ষতের ভেতর কাপড় বা সুতো ঢুকে পড়ুক। অজুহাত হিসেবে শুনতে ভালোই লাগলো। ডুয়েলিং এর প্রাচীন যুগে ক্ষতের ভেতর নোংরা কাপড় ঢুকে যাওয়ায় অনেক যোদ্ধা সংক্রমণের শিকার হয়ে মারা গেছে। সেজন্যই সার্জনরা প্রতিদ্বন্দ্বীদের পরামর্শ দিত কোমর পর্যন্ত উদম হয়ে লড়াই করার। অশ্লীল ও দুর্বোধ্য একটা আওয়াজ করল ব্রুনেল। তারপর বলল, হোলি গড, তুমি কি ধরে নিয়েছ প্রথমবার একটু রক্ত দেখা গেলে এই ব্যাপারটা রীতি ঘটবে? কোর্সিনেস তোমাকে ঝাঁঝরা করে ছাড়বে সুন্দরী। সোহানা দেখল ওর শরীরের উপর লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ব্রুনেল। আগেই ব্রুনেলকে যৌন বিষয়ে অপরিণত স্কুল ছাত্র বলে সন্দেহ হয়েছিল ওর। এখন তার আচরণ দেখে নিশ্চিত হলো। ওর গায়ে হাত দেয়ায়, ওকে ছুঁয়ে দেখার ব্যাকুলতা থেকে বোঝা যায় গির্জায় তাকে শেখানো হয়েছে নারীদেহ নিষিদ্ধ ও অপবিত্র বস্তু। কৈশোর ও যৌবনের শুরুটা কেটেছে কঠিন শাসনের বেড়াজালের ভেতর সম্ভবত। তলোয়ারটা সোহানার দিকে বাড়িয়ে ধরল ব্রুনেল। হাতলটা মুঠোর ভেতর রেখেছে যাতে ফলার দিকটা ধরতে বাধ্য হয় সোহানা। তারপর দ্রুত পিছিয়ে ওর নাগালের বাইরে চলে গেল। অত্যন্ত সতর্ক লোক সে। আগ্নেয়াস্ত্র তাক করা না থাকলে রানা বা সোহানার কাছাকাছি আসে না কখনো। অন্তত ৫ ফুট দূরে থাকে সবসময়। দুঃখজনক ব্যাপার হলো, এক অর্থে ভারী লোভনীয় মাংসের অপচয় ঘটতে যাচ্ছে। সত্যি খাসা একটা মাল। সান্ত্বনা এটুকু যে আমি পাচ্ছি না, আর কেউও পাচ্ছে না। কাজেই তোমার বিদায় পর্বটা সবার মতো আমিও উপভোগ করব সুন্দরী। ব্রুনেলের হাসিটা আকস্মিক আক্রোশে ভরে উঠল।
পেনিফিদার ও পাইথনের কাছে ফেরার জন্য মঞ্চের দিকে ঘুরল সে। তলোয়ারের হাতলটা মেরুদণ্ডের মতো গিঁটবহুল, পিস্তল গ্রিপ ধরার ভঙ্গিতে আঙুলগুলো মোড়া যায়। ব্যালেন্স পরীক্ষা করার জন্য বাতাসে সপাং সপাং আওয়াজ তুলল বার কয়েক। চোখের পলকে তলোয়ারটা যেন জ্যান্ত হয়ে উঠল ওর হাতের বাড়তি একটা অংশের মতো। তীক্ষ্ণ মুখ ডগাটা হালকাভাবে বালিতে ঠেকিয়ে অপেক্ষা করছে সোহানা। চেহারা সম্পূর্ণ শান্ত ও ভাবলেশহীন। চিন্তা করার কিছু নেই ওর। কাজে লাগুক বা না লাগুক, রণকৌশল ওর এরই মধ্যে ঠিক করা হয়ে গেছে। কোর্সিনেজের রণকৌশল কি হবে সেটার উপর নির্ভর করছে অনেক কিছু। কোর্সিনেজ মিথ্যে গর্ব করে না, অবশ্যই অত্যন্ত ভালো একজন সোর্সম্যান সে। তার হাত লম্বা, কাজেই সহজে নাগাল পাবার একটা সুবিধে ভোগ করবে। দেখার বিষয় হলো পাইথনের নির্দেশ অমান্য করে ইস্পাতের জ্যাকেট ছাড়াই যুদ্ধক্ষেত্রে সে আসবে কিনা। নিজেকে নিয়ে যদি যথেষ্ট গর্ব থাকে তাহলে জ্যাকেটটা পরবে না। এতটা আশা করা উচিত হচ্ছে না, নিজেকে সাবধান করে দিল সোহানা। নীচ, স্থূল ও বিবেকবর্জিত একদল অপরাধী ওরা, অন্যায় সুযোগ নিতেই অভ্যস্ত। সোহানার রয়েছে দুটো সুবিধে। একটা হলো প্রথম কয়েকটা এঙ্গেজমেন্টে কোর্সিনেজ ওকে খুন করার চেষ্টা করবে না। ডুয়েলে তলোয়ার দিয়ে হত্যাকাণ্ড ঘটনার পুরো ব্যাপারটা তার ভেতর উন্মত্ত একটা ব্যাকুলতার সৃষ্টি করেছে। দীর্ঘ সময় ধরে উপভোগ করতে চাইবে সে। ধীরে সুস্থে তার জানার সমস্ত নৈপুণ্য ও কৌশল ব্যবহার করবে। ছোট ছোট আঘাতের মাধ্যমে রক্তাক্ত করবে প্রতিপক্ষকে, দুর্বল করবে। শেষ আঘাতটা হানবে একেবারে শেষ দিকে। কোর্সিনেজের জন্য ব্যাপারটা হবে প্রলম্বিত সঙ্গমের মতো, যার সর্বশেষ পরিণতি চরমপুলক। কাজেই হাতে সময় পাবে সোহানা, যে সময়টা দ্বিতীয় সুবিধে ভোগ করার সুযোগ এনে দেবে ওকে। কোর্সিনেজ নিশ্চয়ই ফেন্সিংকে একটা শিল্প মাধ্যম বলে গণ্য করে সারা জীবন নিয়ম ধরে চর্চা করেছে। নিয়মের বাইরে না যাবার প্রবণতা তার ভেতর থাকাটা স্বাভাবিক। এলোপাথারি ও বিশৃঙ্খলভাবে তলোয়ার চালাতে দেখলে ক্ষেপে যাবে সে। সোহানা নিয়মের খুব একটা ধার ধারবে না, সুযোগ পেলে সেটা নিজের সুবিধা মতো সদ্ব্যবহার করবে। অবশ্য এটা উপলব্ধি করতে খুব বেশি সময় নেবে না কোর্সিনেজ, ফলে নিয়ম বহির্ভূত কৌশলের জন্য তৈরি থাকবে সে। তবে যতই সতর্ক হোক, খানিকটা অস্বস্তি তাকে ভোগ করতে হবে। ব্রুনেলের আওয়াজটা শুনতে পেল সোহানা। আহ! মাথা ভাঙা পাথরের স্তম্ভগুলোর মাঝখান দিয়ে বীরদর্পে হেঁটে আসছে কোর্সিনেজ। এককালে অ্যারেনায় প্রবেশপথে স্তম্ভগুলো খিলানের কাঠামো তৈরি করেছিল সাদা ব্রিজ, ফেন্সিং শু ও ইস্পাতের জাল দিয়ে তৈরি মেশ জ্যাকেট পরে আছে সে। জ্যাকেটটা তার উরু পর্যন্ত নেমে এসেছে। হাতে সোহানার মতোই একটা তলোয়ার। পাথুরে আসল থেকে ফিসফিস করলো জেনি। কি ঘটছে? হাতড়ালো সে। রানার হাতটা পেয়ে আঁকড়ে ধরল। কোর্সিনেজ, বলল রানা। ঠোঁট প্রায় নড়লই না। যে কোনো মুহূর্তে শুরু হবে এবার। কথা বলো না জেনি। জেনির অপর পাশে বসে রয়েছে আশরাফ। অ্যারেনা থেকে দৃষ্টি ফিরিয়ে ১ সেকেন্ডের জন্য তার দিকে তাকালো সে। উত্তেজনায় ও উদ্বেগে বিকৃত হয়ে আছে মেয়েটার মুখ। কথা বলতে পারল না আশরাফ। তার শরীরের প্রতিটি নার্ভ লাফাচ্ছে। রক্তশূন্য ও অসুস্থ বোধ করছে সে। মুহূর্তের জন্য জেনি অন্ধ বলে ঈর্ষা হলো তার। এখন যা ঘটবে তা দেখতে না হলেই ভালো হতো, কারণ নরক যন্ত্রণার চেয়ে কম নয় ব্যাপারটা। অথচ চোখ ফিরিয়ে রাখাও অসম্ভব। বোধহয় সেজন্যই জেনির জন্য ব্যাপারটা আরো বেশি ভয়ঙ্কর। সমস্ত শব্দ তার কানে ঢুকবে, অনুভব করবে উত্তেজনাটুকু, আর আশেপাশে দর্শকরা দম বন্ধ করলে আওয়াজ পাবে সে, কাঁদলে শুনতে পাবে, অথচ কিছুই দেখতে পাবে না, জানতে পারবে না ঠিক কি ঘটছে। তবে কল্পনা করতে পারবে। কিন্তু মানুষ সাধারণত খারাপটাই আগে কল্পনা করে। কি ঘটতে পারে কল্পনা করার চেষ্টা করলো আশরাফ। সঙ্গে সঙ্গে বমি পেল তার। আবার সোহানার দিকে তাকালো আশরাফ। শারীরিক কাঠামোর কিনারা অ্যাথলেট এর মতো দৃঢ়, নিরেট ও সুন্দর। ওর বুক টান টান হয়ে আছে। উঁচু ভাবটুকু প্রকট নয়। শ্বাস প্রশ্বাসের সঙ্গে বুকের ওঠানামাও চোখে প্রায় ধরা পড়ছে না। ধীর দৃঢ় পদক্ষেপে অ্যারেনার মাঝখানে চলে আসছে ও। স্থির একটা মূর্তির মতো বসে রয়েছে রানা, সামনের দিকে ঝুঁকে। পা দুটো লম্বা করে দিয়েছে অ্যারেনার বালির ওপর। একটা হাত দুই উরুর মাঝখানে কবজি পর্যন্ত ঢোকানো, অপর হাত ধরে আছে জেনির কবজি। এক দৃষ্টে তাকিয়ে আছে ও, তাকিয়ে আছে সোহানার দিকে। চেহারায় কোনো ভাবাবেগ নেই। অ্যারেনায় পৌঁছলো কোর্সিনেজ। সোহানার কাছ থেকে ১০ ফুট দূরে দাঁড়ালো। তারপর মঞ্চের দিকে ঘুরল সে। স্যালুটের ভঙ্গিতে নাকের সামনে খাড়া করলো তলোয়ার। ভঙ্গিটা না বদলে আবার ঘুরে মুখোমুখি হলো সোহানার। সোহানার শরীরে কাপড়ের অভাব তাকে যদি বিস্মিত করে থাকে, চেহারা দেখে কিছু বোঝা গেল না।
শান্ত স্বরে কিন্তু স্পষ্ট উচ্চারণে সোহানা বলল, লাভলি স্টাইল। এবার চেষ্টা করো ওটা বুকে গেঁথে আত্মহত্যা করতে পারো কিনা। একটা মেয়ের হাতে মারা যাবার চেয়ে ভালো হবে সেটা। খিকখিক করে হেসে উঠল পেনিফিদার। হাসির দমকে ঝাঁকি খেল পাইথন। প্রথমে হতভম্ব হয়ে পড়ল আশরাফ, পর মুহূর্তে উপলব্ধি করল কথাটা হিসেব করেই বলেছে সোহানা। অপমানটা করা হয়েছে তলোয়ারটাকে, কোর্সিনেসকে নয়। প্রতিপক্ষকে খেপিয়ে তুলে দিশেহারা করার চেষ্টা। জ্যান্ত প্রাণের মতো কিলবিল করে উঠল কোর্সিনেসের মুখের পেশি। কথা বলল না, ধীরে ধীরে ভাঁজগুলো অদৃশ্য হলো মুখ থেকে। নিরাসক্ত দৃষ্টিতে সোহানার শরীরের উপর চোখ বুলালো সে, খুঁটিয়ে পরীক্ষা করছে, অপারেশন শুরু করার আগে একজন সার্জন যেমন করে দেখে নিচ্ছে কোথায় ছুরি চালাবে। ভরাট গলা শোনা গেল পাইথনের, আমাদেরকে অপেক্ষা করিয়ে রেখো না প্লিজ। ফলা খাড়া করলো কোর্সিনেস, নিচু হয়ে অন গার্ড পজিশনে আনলো শরীরটাকে। দেখা দেখি সোহানাও দুটো তলোয়ার এক হয়ে একটা ক্রস চিহ্ন তৈরি করলো। ফেন্সিংয়ে প্রথমবার দুটো ফলা এক হলে শক্তি বা সচেতনতার একটা প্রবাহ বয়ে যায় প্রতিপক্ষদের শরীরে, ইলেকট্রিক কারেন্টের মতো। নরম ও এক পলকের প্রথম এঙ্গেজমেন্টেই বুঝতে পারল সোহানা, এমন একজন ফেন্সিং মাস্টারের মুখোমুখি হয়েছে সে, যার দক্ষতা প্রশ্নাতীত, সমস্ত কৌশলই যার শেখা আছে। তারপর আর চিন্তা করার সময় পাওয়া গেল না। এমন প্রচন্ড শক্তি ও দ্রুত বেগে আক্রমণ করলো কোর্সিনেস যে ঠেকাবার পর আর পাল্টা আঘাত হানার সুযোগ পেল না সোহানা। ঠেকাচ্ছে সোহানা যত সম্ভব কম শক্তি ব্যয় করে, যতটুকু সম্ভব তলোয়ারটাকে কম ঘুরিয়ে। এছাড়া কোনো উপায়ও নেই ওর, কারণ ওর তলোয়ারের উপর কোর্সিনেজের আঘাত, এঙ্গেজমেন্ট ও রিডেবলস এমন চোখ ধাঁধানো ক্ষিপ্রতার সঙ্গে একের পর এক আসছে যে প্রতি মুহূর্তে পিছু হটতে হলো। শুধুই ঠেকাচ্ছে, চেষ্টা করছে দুই তলোয়ারের মাঝখানে যতটা সম্ভব বেশি ব্যবধান রাখতে। পিছু হটতে হটতে এরই মধ্যে সীমার বাইরে চলে এসেছে সোহানা। এখানে নির্দিষ্ট কোনো সীমা নেই বটে, কিন্তু গোলাকার অ্যারেনার শেষ মাথায় আসনের সারিটা নিচু দেয়ালের মতো। সোহানা বুঝতে পারল দেয়ালটার কাছাকাছি চলে এসেছে ও। কোর্সিনেজের বেপরোয়া আক্রমণের মুখে নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ল। লঞ্চ, রিপ্রাইজ, রিডেবলমেন্ট, রিকভারি। কোর্সিনেজের রিকভার বিস্ময়কর। স্যাঁত করে পিছিয়ে অন গার্ড পজিশনে চলে আসে, যেন কোনো চেষ্টা ছাড়াই, যেন একটা স্প্রিং তাকে টেনে নিচ্ছে। আবার পিছু হটতে বাধ্য হলো সোহানা। অকস্মাৎ দুই পা এক করে সামনের দিকে লাফ দিয়েছে কোর্সিনেজ। পর মুহূর্তে যে আক্রমণটা এলো, মনে হলো কোর্সিনেজের শরীর, বাহু ও ফলা সমস্ত সম্ভাবনার মাত্রা ছাড়িয়ে বিস্তৃতি লাভ করেছে। নিজেকে কোর্সিনেজের নাগালের বাইরে মনে করেছিল সোহানা, ফলে ঠেকাতে এক পলক দেরি হয়ে গেল ওর। তলোয়ারের ধারালো ডগা ওর উরুর বাইরের দিকটা ছেড়ে দিল। ভারসাম্য ফিরে পেল কোর্সিনেজ, পিছু হটে নাগালের বাইরে চলে গেল। সোহানার উরুতে লাল রেখাটা ক্রমশ চওড়া হচ্ছে, দেখল সে, হেসে উঠল শব্দ করে। তারপর পিছন ফিরল, হেঁটে আরো দূরে সরে আসছে, কাঁধের উপর দিয়ে লক্ষ্য রাখছে সোহানার ওপর। আহত পাটা বার কয়েক ভাঁজ করল সোহানা, পেশির কোনো ক্ষতি হয়নি। ঘামে সারা শরীর চকচক করছে। হেঁটে ফিরে এলো অ্যারেনার মাঝখানে, ওর জন্য ওখানে অপেক্ষা করছে প্রতিপক্ষ। নিজের প্রতি অসন্তুষ্ট হয়নি ও। অসিযুদ্ধে বেশিরভাগ আঘাত আসে বাহুর ওপর, তলোয়ার ধরা হাতের ওপর। কোর্সিনেজের লক্ষ্যও ছিল ওই হাতটাকে জখম করা, কিন্তু তাকে অন্তত সোহানা বাধ্য করেছে প্রথম রক্ত অন্য কোথাও ঝরাতে। ছোট হলেও খুশির আরও একটা খবর আছে। আক্রমণটার উদ্দেশ্য ছিল পেশি ভেদ করা, কিন্তু সোহানার উরুতে শুধু একটা আঁচড় কাটতে পেরেছে প্রতিপক্ষ। আরও একটা ব্যাপার হলো, দর্শকদের মুগ্ধ করার ও সেই সঙ্গে একচেটিয়া আধিপত্য বিস্তার করার জন্য কোর্সিনেস তার বাহুবল, গতি ও কৌশল প্রদর্শনের চেষ্টা করছে। আক্রমণে সফল হবার জন্য দ্রুতগতি খুবই দরকার, কিন্তু দীর্ঘস্থায়ী একটা লড়াইয়ে দ্রুতগতি বেশিক্ষণ ধরে রাখা যায় না। বিশেষ করে কোর্সিনেস যে গতিতে আক্রমণ করছে, কোনো মানুষের পক্ষে বেশিক্ষণ এই গতি বজায় রাখা সম্ভব নয়। তবু নিঃসন্দেহে বলা যায়, লড়াইটা যদি নিয়ম বাঁধা পদ্ধতিতে চলতে থাকে, সোহানাকে নির্ঘাত খুন করবে সে। বর্তমান পদ্ধতিটা আরও কিছুক্ষণ চালু রাখা দরকার। সোহানা চাইছে প্রতিপক্ষ নিশ্চিতভাবে বুঝুক এই পদ্ধতিতেই খেলা চলবে। ওর কাজ হলো মধ্যবর্তী এই সময়টা বেঁচে থাকার চেষ্টা করা। পজিশন নিল সোহানা, আবার এঙ্গেজ হলো তলোয়ার। এবার নিজের তলোয়ার বৃত্তাকারে ঘোরাতে শুরু করলো কোর্সিনেজ। এ তার আক্রমণ করার ভান মাত্র, পাল্টা আঘাত হানার জন্য প্ররোচিত করতে চাইছে সোহানাকে, ওর ফলাটা যাতে নাগালের মধ্যে পায়। পেলেই আঘাত হেনে হাত থেকে ওটাকে খসাবার চেষ্টা করবে।
তবে এবার গতি খানিকটা মন্থর হওয়ায় শুধু আত্মরক্ষার প্রবৃত্তির উপর নির্ভর না করে কমব্যাট ব্রেনটাকে কাজে লাগাবার সুযোগ পেল সোহানা। প্রতিপক্ষের ফলার সঙ্গে সাবধানে খেলল সোহানা। প্রতি মুহূর্তে ওটার গতিবিধি লক্ষ্য করছে, মাপ রাখছে ক্ষিপ্রতার, চিহ্নিত করছে আক্রমণের হুমকিগুলো, একবারও নাগালের মধ্যে যাচ্ছে না। কৌশলটায় কাজ হচ্ছে না দেখে ঘন ঘন আঘাত হানতে শুরু করলো কোর্সিনেস। নিজের দৈহিক শক্তির সুবিধাটুকু কাজে লাগিয়ে সোহানাকে ক্লান্ত করতে চাইছে। হাত ও ফলা এমন একটা লাইনে রাখলো সোহানা, ওর তলোয়ারের শুধু ডগার দিকটা নাগালের মধ্যে পেল কোর্সিনেস, ফলে জুৎসুই কোনো আঘাতই করতে পারল না সে। এই পর্বে প্রতিপক্ষ সম্পর্কে অনেক কিছু জানতে পারল সোহানা। সবচেয়ে বড় লাভ, কোর্সিনেজের বিশেষ ছন্দটি ধরে ফেলেছে ও। ঘন ঘন আক্রমণের সময় তার গতি ও ক্ষিপ্রতা কখন কতটুকু কমে বাড়ে জানা হয়ে গেছে। চওড়া পাথরে আসনে বসে প্রথম পর্বের লড়াই দেখার সময় অসুস্থ বোধ করছিল আশরাফ, আরেকটু হলে বমি করে ফেলত। এই মুহূর্তে প্রায় নির্লিপ্ত দেখাচ্ছে তাকে, ঘামে ভিজে গেছে মুখটা, খামচে ধরা বাহুতে ঢুকে গেছে নখগুলো। ফলার সংঘর্ষে আওয়াজ হচ্ছে, সেগুলো মনে মনে ছবি আঁকছে যিনি। পর মুহূর্তে ছবিগুলো মুছে ফেলার চেষ্টা করছে। ফলার আওয়াজ কান থেকে বের করে দিলে শুনতে পায় আশরাফের গোঙানি কিংবা রানার নিঃশ্বাস পরিবর্তনের শব্দ। রানার শক্ত মুঠোয় ব্যথা করছে তার হাত, রানা প্রায় ভেঙে ফেলছে ওটাকে। তবু কিছু বলছে না যিনি। মন থেকে ছবিগুলো মুছে ফেলার জন্য সাহায্য করছে ব্যথাটা। সেই একই ভঙ্গিতে পা দুটো লম্বা করে দিয়ে বসে আছে রানা। শুরু থেকে এখন পর্যন্ত এক চুল নড়েনি চোখের পাতা বা মুখের একটা পেশি। তবে এখন ওর চোখে উত্তেজনায় চকচকে একটু ভাব ফুটে রয়েছে। প্রথম দিকে ক্ষিপ্র হামলাগুলো ভয় পাইয়ে দিয়েছিল ওকে, তবে সে পর্বটা শেষ হয়েছে। লড়াই যত দীর্ঘ হবে ততই বাড়বে সোহানার সুযোগ। হতে পারে কোর্সিনেস দুনিয়ার অন্যতম সেরা ফেন্সার, কিন্তু ফেন্সিং কম্ব্যাটের এটা একটা ধরন মাত্র। কম্ব্যাটে সবচেয়ে যেটা জরুরি শত্রুকে চিনতে পারা। রানা জানে 2 মিনিটে কোর্সিনেসকে যতটুকু চিনতে পারবে সোহানাকে ততটুকু চিনতে কোর্সিনেসের লাগবে 2 হপ্তাহ। আবার আক্রমণ করলো কোর্সিনেস, এবার ঠান্ডা মাথায় নিখুঁতভাবে। পিছু হটল সোহানা, তবে এবার জায়গা ছাড়ছে থেমে থেমে, নিজের উপর নিয়ন্ত্রণ না হারিয়ে। ঠেকানোর পরপর পাল্টা আঘাত খুবই কম করলো, যাও করলো তা শুধু এক্সপেরিমেন্টের জন্য, ঠিক ক্ষতি করার জন্য নয়। নিজে অরক্ষিত, কাজেই দ্রুত ছুটে গিয়ে হামলা করাটা হবে পাগলামি, বিশেষ করে ওর একমাত্র টার্গেট যখন কোর্সিনেজের মাথা ও বাহু। পরের পর্বটা দীর্ঘ ও দর্শনীয় হলো। কোর্সিনেজের প্রতিটি আঘাত সৌন্দর্যমণ্ডিত ও শিল্পগুণে সমৃদ্ধ। সাড়া দিল সোহানা, উৎসাহিত করতে চাইছে, জানে নিজের নৈপুণ্য দেখাতে পেরে গর্ববোধ করছে প্রতিপক্ষ। 2 বার তার ডগা টার্গেট স্পর্শ করলো। অবশেষে সোহানা যখন লাফ দিয়ে নাগালের বাইরে চলে এলো, দেখা গেল ওর ডান স্তনের উপর লাল একটা ফুল ফুটেছে, আর কুৎসিত একটা ক্ষতের সৃষ্টি হয়েছে পাঁজর বরাবর। চোখ সরু করে সোহানাকে এক মুহূর্ত দেখল কোর্সিনেস। কর্কশ চেহারায় আক্রোশ মেশানো ক্ষীণ শ্রদ্ধার ভাব। তারপর অন গার্ড পজিশনে চলে এলো সে, আচরণে আশ্চর্য একটা কর্তৃত্বের ভাব। তলোয়ার এঙ্গেজ করলো সোহানা এবং এই প্রথম আক্রমণে গেল। সামান্য বিস্মিত হলো কোর্সিনেস। সোহানা চেষ্টা করলো তার ফলাটাকে ঢেকে ফেলতে। কোর্সিনেজের আঙ্গুল ও কবজির প্রচণ্ড শক্তির কথা মনে রাখলে কৌশল হিসেবে এটাকে ভালো বলা চলে না, তবে সব ধরনের কমব্যাট মুভমেন্টে চরম মুহূর্ত বলে একটা ব্যাপার থাকে, যখন মন, মাথা, পেশি ও লক্ষ্য এক হওয়ার জন্য অদম্য হয়ে ওঠে। অল্প পরিসরে ঘুরন্ত সোহানার তলোয়ারের ওপরের অংশ আঘাত হানল প্রতিপক্ষ অস্ত্রের সবচেয়ে দুর্বল অংশে, ডগা থেকে খানিক ওপরে। নিজের অস্ত্র দিয়ে কোর্সিনেজের অস্ত্র আটকে ফেলল সোহানা, আটকে নিয়ে টান দিল, ঝাপটা খেয়ে আরেক দিকে ঘুরে গেল তলোয়ারের ডগা। কোর্সিনেজের প্রতিক্রিয়া হলো প্রবৃত্তি বিরুদ্ধ, কারণ সেটা নিয়মের বাইরে, তবে যথেষ্ট দ্রুতই হলো প্রতিক্রিয়া। এখন পিছু হটলে অরক্ষিত হয়ে পড়বে সে, ফলে আক্রমণ করার সুবর্ণ সুযোগটা ছাড়বে না সোহানা। তার বদলে সামনে বাড়ল সে, দুটো শরীর প্রায় এক হয়ে গেল। এক মুহূর্ত সম্পূর্ণ স্থির হয়ে থাকলো ওরা, দুটো মুখের মাঝখানে মাত্র কয়েক ইঞ্চি ব্যবধান। হাতলের মাথায় সেটে আছে দুটো ফলা, খাড়াভাবে ওপর দিকে তাক করা। ঠিক এই সময় একটা হাঁটু ভাঁজ করে উপরে তুলল সোহানা, সমস্ত শক্তি দিয়ে গুঁতো মারল কোর্সিনেজের 2 উরুর সন্ধিতে। ওর একটা সন্দেহ সত্যি কিনা দেখতে চেয়েছিল সোহানা। আঘাতটা লাগার সঙ্গে সঙ্গে বুঝলো তলপেটের নিচেটা সুরক্ষিত করার জন্য কিছু একটা পড়ে আছে কোর্সিনেজ,
সম্ভবত তেকোনা বাক্স আকৃতির একটা কিছু, প্লাস্টিকের তৈরি। ভাঁজ করা হাঁটু ভেতরে ঢুকে গেল। সোহানা অনুভব করলো ভেঙে গেল জিনিসটা, তবু খুশি হতে পারল না ও, আঘাতটা গুরুতর হয়নি। হাঁপিয়ে উঠল কর্সিনেস, সমস্ত শক্তি দিয়ে সরিয়ে দিল সোহানাকে, কোমর বাঁকা করে নিচু করলো শরীর, তবে ফলাটা এখনো সোজা করে ধরে রেখেছে। বিদ্যুৎ বেগে আক্রমণ করলো সোহানা, কিন্তু পিছু হটল কর্সিনেস, ঠেকাচ্ছে ঠেকাচ্ছে যতটা পারা যায়, কম নড়াচড়া করে। ব্যথায় ঘেমে যাচ্ছে মুখটা, গভীর মনোযোগ দিল শুধু মাথা আর বাহু দুটোকে পাহারা দিয়ে রাখার জন্য। দুবার টার্গেট স্পর্শ করলো সোহানার তলোয়ার, কর্সিনেজের শরীর ভেদ করে যেত, তাকে রক্ষা করলো ইস্পাতের জ্যাকেট। 10 সেকেন্ড আক্রমণাত্মক তাড়া করার পর সোহানা উপলব্ধি করলো সুযোগটা কাজে লাগাতে পারেনি ও। বিহ্বল ভাব ও ব্যথা কমে আসছে দ্রুত, নিজের শক্তি ও সাহস ফিরে পাচ্ছে কর্সিনেজ। এরপরও যদি আক্রমণ চালিয়ে যায় ও, স্টপ হিট বা রিপোস্টের সাহায্যে ওকে গেঁথে ফেলবে প্রতিপক্ষ। ফিসফিস করলো আশরাফ, ও মাই গড। হিস করে উঠল রানা, শাট ইওর মাউথ। তারপর নরম সুরে জেনিকে বলল, সব ঠিক আছে, সোহানা ভালো আছে। অ্যারেনায় এখনো বিরতিহীন চাপ সৃষ্টি করে চলেছে সোহানা, তবে আগের চেয়ে অনেক সতর্কভাবে। ইতিমধ্যে নিজেকে সামলে নিয়েছে কর্সিনেজ, প্রায় অনায়াস ভঙ্গিতে আত্মরক্ষা করছে সে। ব্যথার মুখোশটা বদলে নগ্ন ঘৃণার মুখোশ হয়ে উঠছে। একটু পরই সোহানা জানে আক্রমণে যাবে কর্সিনেজ, এবার ওকে খুন করার জন্য। অসিযুদ্ধের দৃষ্টিনন্দন প্রদর্শনী অনেক হয়েছে, আর নয়। কর্সিনেজের পুনরুজ্জীবিত আত্মবিশ্বাস অনুভব করতে পারছে সোহানা, অনুভব করছে তার ফলায়। নতুন আত্মবিশ্বাস লাভ করার পেছনে সঙ্গত কারণ আছে তার। কর্সিনেজ জানে অনেকক্ষণ ধরে লড়ছেও, অনেকক্ষণ ধরে কঠিন একটা লড়াই। কঠিন এই জন্য যে সোহানা চেয়েছিল সাধারণ ও নিরাপদ অসিযুদ্ধের একটা প্যাটার্ন বা পদ্ধতি যেন প্রতিষ্ঠিত করা যায়, যাতে শেষ দিকে হঠাৎ করে অপ্রত্যাশিত নিয়ম বিরুদ্ধ একটা কৌশলের সাহায্যে কর্সিনেজের অসচেতনতার সুযোগ নিতে পারে। ওর প্ল্যান ব্যর্থ হয়েছে, কাজেই এরপর দ্রুত হতাশা গ্রাস করবে ওকে। এই হতাশাই ওকে পরাজিত হতে বাধ্য করবে। এ ধরনের সাইকোলজিক্যাল প্রতিক্রিয়া ঘটতে বাধ্য, এ ব্যাপারে কর্সিনেজের কোনো সন্দেহ নেই। কর্সিনেজ তার দৃষ্টি যদি এক মুহূর্তের জন্য সোহানার শরীর ও ফলা থেকে সরাতে পারত, তাহলে বোধহয় এতটা নিঃসন্দেহ হতে পারত না সে। ঘন কালো চোখ দুটোয় হতাশা বা পরাজয়ের চিহ্ন মাত্র নেই, আছে শুধু অস্তিত্ব রক্ষার সীমাহীন আকুতি, টিকে থাকার ব্যাকুল আকুলতা, আবার নতুন করে শুরু করার অনুপ্রেরণা। আক্রমণ শুরু করেই ভয়ঙ্কর হয়ে উঠল কর্সিনেজ। জায়গা ছেড়ে পিছু হটছে সোহানা, হঠাৎ উপলব্ধি করলো ব্যাপারটা একটা অভ্যাসে পরিণত হয়েছে কর্সিনেজের। 20 সেকেন্ডের মধ্যে 3বার তলোয়ারের ডগা দিয়ে হামলা চালিয়েছে সে। প্রতিপক্ষের ব্যক্তিত্ব সম্পর্কে সমস্ত তথ্য ওর মনের ফাইটিং কম্পিউটারে ইতিমধ্যে জমা হয়েছে, কারণটা সেখান থেকেই জানতে পারল সোহানা। শিকারকে বধ করার চেষ্টা করছে সে, এবং যেহেতু সে কর্সিনেজ, হত্যাকাণ্ডটি সংঘটিত হতে হবে ফেন্সিংয়ের আদর্শ ও ঐতিহ্য পুরোপুরি বজায় রেখে। সরাসরি আক্রমণে হৃৎপিণ্ড ভেদ করে যাবে অসির ডগা, তাকে বলা যায় কেতাদুরস্ত সৌন্দর্যমণ্ডিত পরিসমাপ্তি। সোহানা বুঝতে পারলো এখন আর রিপোস্ট বা স্টপ হিটে কোনো কাজ হবে না। কর্সিনেজ অসম্ভব দক্ষ, তাকে নাগালের মধ্যে পাওয়ার একটাই উপায় আছে, তার তলোয়ারের ডগাটাকে ছুটে আসার পথ করে দিতে হবে ওর নিজের শরীরে। তবে তাই হোক, ঘন ঘন আক্রমণে শুধু কর্সিনেজের হিট, প্রথম হিটটা ধরা হবে। তার মানে এখানে যে হিটটা বধ করবে সেটাই ধরা হবে। নিচের একটা রেখা বরাবর আক্রমণের ভান করলো কর্সিনেজ, ঠেকাতে শুরু করলো সোহানা, একটা অর্ধবৃত্ত রচনা করে সরে আসছে। ফেন্সিং এর 8টা মৌলিক পজিশনের 8 নাম্বারটায়, অর্থাৎ অক্টেডের আশ্রয় নিল ও, কিন্তু এক পলক দেরি করলো। তারপর অকস্মাৎ অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করলো যেন আতঙ্কের দ্বারা তাড়িত হয়ে। তলোয়ারের নিচের দিকটা ডিসএঙ্গেজ করলো কর্সিনেজ সাবলীলভাবে। হ্যালো। নিখুঁত সম্মুখ আক্রমণে ঝাঁপিয়ে পড়ল সে, সরাসরি হৃৎপিণ্ড ভেদ করবে। তার গোটা শরীর দৈর্ঘ্যে বিস্তৃতি লাভ করলো, একই সঙ্গে বিজয়ের রুদ্ধশ্বাস চিৎকারটা বিস্ফোরিত হয়ে বেরিয়ে এলো তার গলা চিরে। আর ঠিক তখন একেবারে শেষ মুহূর্তে আক্রমণের দিকে চোখ রেখে একপাশে সামান্য সরে গেল সোহানা। কর্সিনেজের তলোয়ারের ডগাটা বিঁধতে দিল ওর অস্ত্র ধরা হাতের বাহুতে, কাঁধ থেকে 4 ইঞ্চি নিচে। হাড়ে ঠেকে গেল ইস্পাত, ধনুকের মতো বাঁকা হলো ফলা। বাঁকা ফলার দিকেই হেলান দিল সোহানা, হাঁটু ভাঁজ হয়ে গেছে, পড়ে যাচ্ছে ও। বাম কাঁধটা সামান্য ঘুরিয়ে পাশ ফিরতে চাইছে, ডান হাত থেকে খসে পড়ছে অসি। এই একবারই কর্সিনেজ তার স্বভাবসুলভ ভঙ্গিতে দ্রুত বেগে পিছু হটল না,
এখনো তার শরীর সামনের দিকে বিস্তৃত হয়ে রয়েছে, তাকিয়ে আছে একদৃষ্টে। ধিকি ধিকি আগুনের মতো জ্বলছে চোখ দুটো, আক্রোশে ও ঘৃণায়, হতাশায় ও রাগে। তার আদর্শ ও ঐতিহ্যমণ্ডিত আক্রমণ ব্যর্থ হয়েছে, প্রতিপক্ষ শুধু আহত হয়েছে ও নিরস্ত্র হয়ে পড়েছে। এখানে সমাপ্তিটা হবে স্রেফ কসাইসুলভ সহজ একটা কাজ। এখনো তাকিয়ে আছে কর্সিনেস। ডান হাত থেকে খসে পড়া তলোয়ারটা বালিতে নামার আগেই বাম হাতে ধরে ফেলল সোহানা। ফলাটা স্যাঁত করে সামনের দিকে চালালো, তির্যকভাবে উপর দিকে। ফলে ইস্পাতের জ্যাকেটটা এড়িয়ে চিবুকের নিচে ঘ্যাত করে বিঁধে গেল ডগাটা, সরাসরি ঢুকে পড়ল মগজে। আক্রমণের মধ্যে রয়েছে সোহানা, শরীরটাকে লম্বা করে দিল, কাত হয়ে পড়ে গেল কর্সিনেস। নিজের তলোয়ারটা আঁকড়ে ধরে আছে সে। হ্যাঁচকা টান লেগে সোহানার কাঁধ থেকে মাংস কেটে নিয়ে বেরিয়ে এলো ডগাটা। তার পতনের ফলে গলা ও মাথার ভেতর ঢুকে পড়া সোহানার তলোয়ার ওর হাত থেকে ছিটকে বেরিয়ে গেল। পা ছুড়ল কর্সিনেস, খানিকটা বালি ছিটকে পড়ল সোহানার পায়ের ওপর, তারপরই স্থির হয়ে গেল শরীরটা। কর্সিনেস পা ছড়ায় ৩ কি ৪ ইঞ্চি বালি সরে গিয়ে একটা গর্ত তৈরি হয়েছে। ভেতরে ধূসর রঙের কি যেন দেখা গেল। টলতে শুরু করলো সোহানা, ২ পা এগিয়ে ১ পা পেছালো, তারপর আবার ২ পা এগোলো। কেউ লক্ষ্য করলো না পা দিয়ে বালি সরিয়ে গর্তটা ঢেকে দিল ও। অ্যারেনা বা অ্যারেনার আশেপাশে কোনো শব্দ নেই, শুধু একটা ফুরফুরে বাতাস বইছে। দৃশ্যটা ভীতিকর ও অবাস্তব, পটে আঁকা স্থির ছবি হয়ে উঠল। জেনি অনুভব করলো তার পাশে থরথর করে কাঁপছে আশরাফ। গলা থেকে বাতাসের সঙ্গে বেরিয়ে আসছে দীর্ঘ গোঙানির একটা আওয়াজ। রানার কণ্ঠস্বর সম্পূর্ণ শান্ত। লড়াই শেষ হয়েছে জেনি, হাতে আঘাত পেয়েছে ও, ইচ্ছে করে, উপায় ছিল না, তবে কুত্তাটা মরেছে। মঞ্চে ঝাঁকি খেতে শুরু করলো পাইথন। গলা থেকে বেরিয়ে আসছে উল্লাস, অর্থহীন ধ্বনি। অবশেষে তার মাথাটা পেছন দিকে হেলে পড়ল, গোটা এলাকা কাঁপিয়ে দিয়ে বিস্ফোরিত হলো অট্টহাসি। তার আনন্দে কোনো খাদ নেই, চোখ থেকে ঠিকরে বেরোচ্ছে আগুন, রাগে কাঁপছে পেনিফিদার। হিসহিস করে বলল, কর্সিনেসকে হারানোটা হাসির ব্যাপার, ইউ ক্রেজি ফুল। পাইথনের কুৎসিত মুখ ভাঁজ খেয়ে ফুলে আছে, কথা বলার সময় হাঁপিয়ে উঠল সে। হাসির ব্যাপার নয় বলতে চাও? উফ, এত আনন্দ জীবনে পাইনি। হোয়াট অ্যান এপিক সারপ্রাইজ। জীবনের এই সময়গুলোর কোনো তুলনা হয় না পেনিফিদার, জীবনে বৈচিত্র্য আনে, আয়ুও বাড়ায়। কর্সিনেস মারা গেছে? তুমি আসলে একজন স্থূল দর্শক পেনিফিদার। যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে সে, বুঝতে পারছো না? মৃত্যুটা বড় কথা নয়, বড় কথা হলো অপমান, গর্দভ কাহিকে। ও ডিয়ার, হাউ ইনসাল্টিং ফর হিম। থামলো পাইথন, সকৌতুকে তাকালো পেনিফিদারের দিকে। সমস্ত দিক বিবেচনা করে ক্ষতিগ্রস্ত হবার ব্যাপারটা খুব কমই অনুভব করছি আমি। আমাদের প্রজেক্টের কাজ যত এগিয়েছে, মেজর কর্সিনেজের প্রয়োজন ততই আমাদের কাছে কমেছে। ব্যক্তিগতভাবে আমার কোনো কাজে লাগতো না সে। তোমার লাগতো? মাথা ঘুরিয়ে নিয়ে অ্যারেনার দিকে তাকালো পেনিফিদার। ঠিক আছে, ধীরে ধীরে বলল সে। সোহানার কি হবে? এখনো টলছে সোহানা, এক হাতে আহত বাহুটা আঁকড়ে ধরে আছে, এখনো তাকিয়ে রয়েছে কর্সিনেজের দিকে। ওর জখমটা গভীর হলেও ছোট, রক্ত ঝরার গতি মন্থরই বলা যায়। টলছেও, তবে পাইথনের উত্তরটা শোনার জন্য খাড়া হয়ে আছে কান দুটো। নিস্তব্ধ পরিবেশ, তার গলা পরিষ্কার ভেসে এলো। ও হ্যাঁ, সোহানা চৌধুরী। তার সম্পর্কে অবশ্যই নতুন করে ভাবতে হবে আমাদের। তবে অপূর্ব এই নাটকটাকে টেনে লম্বা করার কোনো ইচ্ছে যদি তোমার থাকে, এখনই সেটা বাদ দাও। সত্যি ভারী উপভোগ্য হয়েছে, আমেজ ও সৌন্দর্যটুকু আমি নষ্ট হতে দিতে পারি না। কাল নতুন একটা দিন, তাই না? ধরো, ওকে যদি একটা ল্যান্ড রোভারের পেছনে রশি দিয়ে বাঁধা হয়, তারপর গাড়িটা ফুল স্পিডে চালানো হয়, কেমন হবে সেটা? এটা স্রেফ একটা প্রস্তাব। ইচ্ছে করলে তুমিও একটা প্রস্তাব দিতে পারো। থামছে না পাইথন, বলেই চলেছে। ঘুরল সোহানা, কালো চাদর আর বুটজোড়ার কাছে ফিরে আসছে। পা টেনে টেনে হাঁটছেও, ছোটখাটো হোঁচট খেলো কয়েকটা, মনে হলো যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। মঞ্চ থেকে লাফ দিয়ে অ্যারেনায় নামলো ব্রুনেল, ব্যস্তভাবে ছুটে আসছে সোহানার দিকে। লোভে ও প্রত্যাশায় উজ্জ্বল হয়ে আছে চেহারা। আসন ছেড়ে দাঁড়াতে গেল আশরাফ, হাত বাড়িয়ে শক্ত করে ধরে ফেললো তাকে রানা, জোর করে বসিয়ে দিল। আশরাফ রেগে গেল, বলল, আহ ছাড়ো, দেখছো না সোহানা আহত হয়েছে, ওর কাছে যেতে দাও আমাকে।
তবু তাকে ছাড়ল না রানা। ঠোঁট না নেড়ে ফিসফিস করলো ও, চুপ করে বসে থাকো, এখনো কিছু কাজ বাকি আছে ওর। নেতিয়ে পড়ল আশরাফের শরীর। মনের ভেতর ঝড় বইছে। ভাবছে, ও কি পাগল হয়ে গেছে? কিছু একটা ঘটছে এখানে, কিন্তু সে দেখতে পাচ্ছে না। কিংবা কিছু একটা ঘটতে যাচ্ছে। কিন্তু কোর্সিনাজ মারা যাবার পর আর কি ঘটতে পারে? আর কি কাজ বাকি আছে সোহানার? আশরাফ দেখলো চাদরটা তোলার জন্য ঝুঁকলো সোহানা। হাত বেয়ে গড়িয়ে নামছে রক্তের একটা মোটা ধারা। ওর উরু ও পাঁজরেরই মধ্যে রক্তে মাখামাখি হয়ে গেছে। ছোটখাটো ক্ষতও তো কম নয়। টলে উঠল সোহানা। পড়ে যেতে যেতে সামলে নিল নিজেকে। আবার টলে উঠল। ধরার জন্য হাত বাড়িয়েছে ব্রুনেল। হাত দুটো ভাঁজ হয়ে গেল সোহানার। তার গায়ের ওপর ঢলে পড়ল। ওকে ধরে ফেলল ব্রুনেল। এক হাতে শরীরটাকে স্থির করার চেষ্টা করছে, অপর হাতটা নরম গায়ে হাতড়াচ্ছে। পা দিয়ে তাকে দুর্বলভাবে আঁচড়ালো সোহানা। সিধে হবার চেষ্টা করছে, কিন্তু ব্রুনেল ওকে সিধে হতে সাহায্য করছে না। দু হাতে ওকে আঁকড়ে ধরে নিজের দিকে টেনে আনার চেষ্টা করছে এখন। পেনিফিদার গর্জে উঠল মঞ্চ থেকে, ব্রুনেল! আরো এক মুহূর্ত সোহানাকে ধরে থাকলো ব্রুনেল, তারপর বলল, কাল তোমার জন্য অন্যরকম আয়োজন করা হবে সুন্দরী। সোহানার মুখে হাতের তালু রেখে ধাক্কা দিল সে। ছিটকে পড়ল বালির উপর। ঘুরল ব্রুনেল। আপন মনে নিঃশব্দে হাঁটছে। হাঁটুর উপর ভর দিয়ে ধীরে ধীরে উঁচু হলো সোহানা। চাদরটা এখনো বুকের উপর ধরে আছে। শরীরটা ঝুঁকে আছে সামনের দিকে। মাথাটাও ভয়ানক ক্লান্ত। মঞ্চ থেকে গার্ডদের উদ্দেশ্যে চিৎকার করলো পাইথন। আরবি ভাষায় কি যেন বলল। তারপর রানার দিকে তাকালো সে। ওকে তুমি সাহায্য করতে পারো মাসুদ রানা। আর শোনো, লক্ষ্য রাখবে রাতটা যেন আরামে কাটাতে পারে ও। কাল সারাটা দিন আমরা সার্কাস দেখব।